সে অনেক দিন আগের কথা। এক বনে থাকতো একটা কুনো ব্যাঙ, আর থাকতো ছোট্ট একটা টুনটুনি। দুজনের মধ্যেই ভারী ভাব। টুনটুনি থাকতো গাছের ডালে একটা ছোট্ট বাসায়, আর কুনো ব্যাঙ থাকতো একটা বড় গাছের মূলের গর্তের ভিতর। ব্যাঙের একটা বাজে স্বভাব ছিল, আর তা হলো সত্য মিথ্যা বানিয়ে কথা বলার। একদিন কুনো ব্যাঙ গেল কাছেই নয়া শহরে বেড়াতে। শহর থেকে ফিরে এসে সে টুনটুনিকে ডাক দিল। টুনটুনি বোন, কোথায় গেলে গো তুমি? শহর থেকে একটা দুঃসংবাদ নিয়ে ফিরে এলাম। কি হয়েছে ব্যাং ভাই? তোমাকে এত চিন্তিত লাগছে কেন? চিন্তা তো আমার জন্য লাগছে না ভায়া টুনটুনি। শহরের লোকদের মুখে শুনে আসলাম কালকে সকাল থেকে নাকি জবর তুফান হবে। আমি তো আমার গর্তের ভিতর ঢুকলেই খালাস, কিন্তু তোমার কি হবে? তোমার জন্য খুব টেনশন হচ্ছে ভায়া। ব্যাঙের এই কথাগুলো ছিল ডাহা মিথ্যে। টুনটুনিকে তাক লাগাবার জন্যই শুধু বলা। নয়া শহরের নয়া খবর শুনে টুনটুনি কিন্তু গেল বেজায় ঘাবড়ে। কি বলছো? কি ভয়ানক কথা! তুফান যদি ওঠে তাহলে আমার এই ছোট্ট বাসাকে কোথায় নিয়ে যাবে উড়িয়ে? আমার এই ছোট্ট বাসার তো পাত্তাই থাকবে না কোনো। ব্যাঙ ওর নিজের গর্তে চলে যায়। টুনটুনিও টেনশন করতে করতে ওর ওই ছোট্ট বাসায় চলে যায়। পরদিন সকালে সত্যি সত্যি বাতাস বইতে শুরু করে, আর আস্তে আস্তে বাতাসের বেগ বাড়তে থাকে, আর ঝড় শুরু হয়। টুনটুনি পাখিও প্রাণের ভয়ে হন্যে হয়ে ছুটছে তো ছুটছেই। কোথাও যদি মাথা গোজার জন্য কোনো জায়গা হয়। এদিকে তখন মস্ত বড় এক রংরাং পাখি ইয়া উঁচু এক চিবিত গাছের মগডালে বসে মনের সুখে হা করে হাওয়া খাচ্ছিল। টুনটুনি প্রাণ ভয়ে উড়তে উড়তে রংরাং পাখির বিরাট হাঁকে গর্ত মনে করে ফুরুত করে রংরাং পাখির মুখের ভিতর ঢুকে গেল। রংরাং পাখি হঠাৎ ভয় পেয়ে টুনটুনিকে উগরে দিয়ে বুক ফাটা এক বিকট চিৎকার করল। ঠিক এ সময়টায় একটা হরিণ মাঠের সবুজ ঘাস খাচ্ছিল। রংরাং পাখির বিকট চিৎকার শুনে সে ভয় দিল ভোঁ দৌড়। মাঠে তখন একটা সাপ ঘুমাচ্ছিল। হরিণের পায়ের খুরের আঘাতে সাপের লেজ কেটে গেল। কাটা লেজের যন্ত্রণায় কুঁকড়ে গিয়ে সাপ আঁচড়াতে আঁচড়াতে পাশেই ছিল এক পিঁপড়ের বাসা। পিঁপড়ের বাসা ভেঙে দিল। পিঁপড়ে তো আর সাপের সাথে পেরে উঠবে না, তাই পিঁপড়ে রাগে দুঃখে কাছেই একটা হাতি দাঁড়িয়েছিল। হাতির সুরে গিয়ে কুটুস করে কামড় দিয়ে আসলো। পিঁপড়ে তো অতি ক্ষুদ্র পতঙ্গ। হাতি পিঁপড়েদের খুঁজে না পেয়ে পাশেই দেখতে পেল এক কলা বাগান। হাতি সেই কলা বাগানে ঢুকলো, আর চাষির সব কলা গাছ নষ্ট করে দিল। এটা দেখে চাষি খুবই কষ্ট পেল, আর ওই রাজ্যের রাজার কাছে বিচার চাইতে গেল। হুজুর, কি বলবো দুঃখের কথা। আমি গরিব মানুষ, অনেক কষ্টে কলা গাছ লাগিয়ে কলা বিক্রি করে সংসার চালাই, আর ওই পাজি হাতি আমার এত কষ্টের কলা বাগান নষ্ট করে দিয়েছে। সব শুনে রাজা বেজায় রেগে গেলেন। সেনাপতি, কে কোথায় আছো? এখনই গিয়ে ওই পাজি হাতিকে ধরে নিয়ে আসো। আজ্ঞে মহারাজ। সেনাপতি সৈন্যদের নিয়ে ওই পাজি হাতিটাকে খুঁজতে শুরু করলো, আর খুঁজে পেয়ে মহারাজের কাছে নিয়ে হাজির হলো। ও, তুমি তাহলে সেই পাজি হাতি। তুমি এই দরিদ্র চাষির কলাবাগান নষ্ট করে দিয়েছো কেন? জবাব দাও। হুজুর, আপনি তো জানেনই আমাদের খাবার খাওয়ার একমাত্র মাধ্যম এই সুর। এই সুর দিয়ে আমরা সব কিছু করি, গোসল করি, খাবার খাই। আর এই সুরে যদি কেউ আঘাত করে তাহলে কি সেটা সহ্য করা যায় বলুন? কি হয়েছে, খুলে বলো। আমি সবুজ ঘাসে আরাম করছিলাম দাঁড়িয়ে দাঁড়িয়ে। হঠাৎ কিছু পিঁপড়ে এসে আমার সুরে কামড়ে দিয়েছে। আমি সুরের যন্ত্রণায়
রাগে ক্ষোভে সামনে পেয়েছি চাষির ওই কলা বাগান, আর আমি এত কিছু না ভেবে ভুল করে চাষির ওই কলা বাগান নষ্ট করে দিয়েছি হুজুর। এখানে আমার কি দোষ? সব দোষ ওই পিঁপড়ের। ওই পিঁপড়ে যদি কোনো কারণ ছাড়া আমার সুরে কামড়ে না দিত, তাহলে তো আমি এমন করতাম না হুজুর। ঠিক ঠিক, হাতি তো ঠিকই বলেছে। সেনাপতি, জলদি গিয়ে ওই পিঁপড়ের দলকে খুঁজে বের করো। আজ্ঞে মহারাজ। এরপর সেনাপতি সৈন্যদের নিয়ে ওই পিঁপড়েদের খুঁজতে শুরু করলো, আর পেয়েও গেল। সেনাপতি পিঁপড়ে নিয়ে রাজদরবারে হাজির হলো। ও, তোমরাই তাহলে সেই পাজি পিঁপড়ে যারা নিরীহ হাতির সুর কামড়ে দিয়েছিলে। পিঁপড়ে কেঁদে কেঁদে বলল, হুজুর, আপনি আমাদের যা শাস্তি দিন দিন, প্রয়োজনে গলায় ফাঁসি দিন অথবা কেটে টুকরো টুকরো করে ফেলুন, তাও বলবো আমরা নির্দোষ। মহারাজ মনে মনে বলল, তোরা অতি ক্ষুদ্র পতঙ্গ, তোদের কাটার জায়গাই বা কোথায়, আর গলায় ফাঁসি বা দিব কিভাবে? হুজুর, এক পাজি সাপ আমাদের এত কষ্ট করে গড়ে তোলা বাসা ভেঙে দিয়েছে, তাই রাগে দুঃখে সামনে পেয়েছি একটা হাতি, আর আমরা ভুল করে গিয়ে ওই হাতির সুরে গিয়ে কামড়ে দিয়েছি। সাপ যদি আমাদের এত কষ্টে গড়ে তোলা ঘর না ভাঙতো, তাহলে তো আমরা এটা করতাম না। রাজামশাই সব শুনে বলল, ঠিকই তো, সব দোষ ওই পাজি সাপের। সেনাপতি, এক্ষুনি গিয়ে ওই পাজি সাপকে ধরে নিয়ে আসো। এরপর সেনাপতি তার সৈন্যদের নিয়ে ওই সাপকে খুঁজতে চলে গেল, আর রাজদরবারে নিয়ে হাজির হলো। তুমি তাহলে সেই পাজি সাপ যে বিনা দোষে পিঁপড়েদের বাসা ভেঙে দিয়েছিলে। আমার কোনো দোষ নেই জাহাপনা। এক পাজি হরিণ দৌড়ে যাওয়ার সময় ওর খুর দিয়ে আমার লেজ কেটে দিয়েছে। ওটাকে তো আর ধরতে পারিনি, তাই কষ্টে কাটতে কাটতে আমি পিঁপড়ের বাসা ভেঙে দিয়েছি। এই যে দেখুন আমার কাটা লেজ। সেনাপতি, এখনই গিয়ে ওই পাজি হরিণকে ধরে নিয়ে আসো। আজ্ঞে মহারাজ। এরপর সেনাপতি সেই হরিণকে নিয়ে রাজদরবারে হাজির হলো। পাজি হরিণ, তোমার কত বড় স্পর্ধা! তুমি নিরপরাধ সাপের লেজ কেটে দিয়েছো তোমার খুর দিয়ে। হুজুর, আমাকে মাফ করে দিন, আমি বুঝতে পারিনি আমার খুর লেগে সাপের লেজ কেটে গিয়েছে। সব দোষ ওই রংরাং পাখির। রংরাং পাখি হঠাৎ করে এত জোরে চিৎকার করেছে, ওর চিৎকারের চোটে ভয় পেয়ে আমি এক ভোঁদড় দিয়েছিলাম, আর আমার খুরের আঘাতে সাপের লেজ কেটে গিয়েছে। ক্ষমা করে দিন জাহাপনা। রাজার হুকুমে এরপর রংরাং পাখিকে রাজদরবারে হাজির করা হলো। রংরাং পাখি বলল, হুজুর, আমার কোনো দোষ নেই। আমি গাছের মগডালে বসে হাঁ করে হাওয়া খাচ্ছিলাম, এমন সময় ছোট্ট এক টুনটুনি আমার হাঁকে গর্ত ভেবে আমার মুখের ভিতর ঢুকে যায়, আর আমি ভয়ে আটকে উঠে চিৎকার করি, আর আমার চিৎকার শুনে হরিণ দৌড় দেয়। এতে আমার কি দোষ হুজুর? সেনাপতি, এখনই গিয়ে ওই ছোট্ট টুনটুনিকে ধরে নিয়ে আসো। সেনাপতিও ছোট্ট টুনটুনির খোঁজে বের হয়, আর টুনটুনিকে রাজদরবারে হাজির করে। মহারাজ, আমাকে ক্ষমা করে দিন, আমার কোনো দোষ নেই। কি সমস্যা হয়েছিল খুলে বলো। আমার প্রতিবেশী কোনো ব্যাঙ শহরে বেড়াতে গিয়েছিল, আর সেখান থেকে এসে আমাকে জানায় আগামীকাল সকাল থেকে কঠিন তুফান হবে। আর আমিও ভয়ে পরের দিন সকালে উড়তে শুরু করি, আর রংরাং পাখির মুখকে গর্ত ভেবে ওর ভিতরে ঢুকে যাই। সেনাপতি, ওই বেয়াদব কুনো ব্যাংকে ধরে নিয়ে আসো। এর আগেও ওর নামে অনেক নালিশ এসেছে। বানিয়ে বানিয়ে মিথ্যে বলা ওর স্বভাব। সেনাপতি কুনো ব্যাঙের খোঁজে চলে যায়। কুনো ব্যাঙকে কি আর সহজে খুঁজে পায়? বহু কষ্টে কুনো ব্যাঙকে খুঁজে বের করে রাজদরবারে হাজির করে। আমাকে ক্ষমা করে দিন হুজুর, সব দোষ আমার, আর কখনো আমি বানিয়ে বানিয়ে কথা বলবো না,
ক্ষমা করে দিন হুজুর। তোর কোনো ক্ষমা নেই। তোকে যদি আমি ক্ষমা করি তাহলে তুই আবারও একই অন্যায় করবি। সেনাপতি, ওকে কাঁঠাল গাছের সাথে বেঁধে 100 বেত্রাঘাত দাও, এটাই ওর শাস্তি। এরপর ব্যাঙকে কাঁঠাল গাছের সাথে বেঁধে 100 বার বেত্রাঘাত দেয়া হলো। ব্যাঙকে কাঁঠাল গাছের সাথে বেঁধে বেত্রাঘাত করায় এরপর থেকেই কাঁঠাল গাছের ডাল বা পাতা ছিঁড়লে সাদা আঠা জাতীয় কষ বের হয়। বন্ধুরা, গল্পটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক কমেন্টস করতে ভুলবে না। ধন্যবাদ সবাইকে।